আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজ ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। বিজয়ের ৫৪ বছর পেরিয়ে আমরা আজ এমন এক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, যখন সুদূর প্রবাসে থেকেও আমাদের হৃদয়ে বেজে ওঠে বাংলাদেশের সেই রক্তঝরা দিনগুলোর স্মৃতি। ডিসেম্বর মানেই আনন্দ আর বেদনার এক অদ্ভুত সংমিশ্রণ। ১৬ই ডিসেম্বরে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা, পেয়েছি লাল সবুজের একটি মানচিত্র। কিন্তু এই মানচিত্রের প্রতিটি সুতোয় গেঁথে আছে লক্ষ শহীদের রক্ত আর অগণিত মানুষের সর্বস্ব হারানোর দীর্ঘশ্বাস। স্বাধীনতার মহাযজ্ঞে যারা আত্মোৎসর্গ করেছিলেন দেশমাতৃকার মুক্তির জন্য, তাদের ত্যাগে আমরা পেয়েছি স্বাধীন পতাকা। সেই শহীদ বীরদের স্মরণে আজও আমরা নতশির। আমাদের গভীর শ্রদ্ধা রইল তাদের প্রতি। আর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র সেলুট। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রবাসের কিছু লেখক, কবি, আবৃত্তিকার, সমাজকর্মী। সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আজ বিজয়ের দিনে আমরা একসাথে হয়েছি। আমাদের ভিতরে ভালোবাসার কথা বলতে চাই, আমরা বিজয় নিয়ে কথা বলতে চাই, আমরা আমাদের দেশকে আজ থেকে ৫৪ বছর আগে স্বাধীন করেছিলাম সেই সময়কার কথাগুলো বলতে চাই, আমরা সেই ভালোবাসার কথা বলতে চাই। আজ আমাদের সাথে আছেন কুলসুম আক্তার সুমি এবং এইচবি রিতা। শুরুতেই আমরা আমাদের অনুষ্ঠানে মূল অংশে ফেরত যাব, যেখানে আমাদের জন্য অতিথি অপেক্ষা করছেন রেজা অনিরুদ্ধ, কবিতা দিলওয়ার ও সেলিনা উদ্দিন। প্রিয় দর্শক, পাশে থাকুন আপনারা, আমাদের কবিতা পর্ব আছে আপনাদের জন্য। তার আগ পর্যন্ত আমরা কথা শুনবো রেজা অনিরুদ্ধ, কবিতা দিলওয়ার, সেলিনা উদ্দিন এবং আরো পরে আরো কিছু অতিথি আমাদের সাথে আজকে যুক্ত হবেন। প্রথমেই আমরা তাদের কাছে ফিরে যাচ্ছি। কেমন আছেন আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিজয় দিবসের শুভেচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে, সোহানা? একদম শুনতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। বলুন আপা। হ্যাঁ, তো বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা দেরি করে করলাম। এই পর্বটি আজ হওয়ার কথা ছিল আসলে আম বিজয় দিবসের দিনই। যাই হোক, এটি পরিবর্তিত হয়ে আজকে আমরা আসলাম। আর এটার সাথে ক্রিসমাসের শুভেচ্ছা অবশ্যই সবাইকে। আপনাকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা এবং বড়দিনের শুভেচ্ছা, যেটাই বলি না কেন। এবং আপনি ঠিকই বলেছেন, কথাটা মনে করিয়ে দিয়েছেন। আসলে বিজয় দিবস নিয়ে এই অনুষ্ঠানটা আমাদের আরো আগে হবার কথা ছিল। আমাদের সেভাবেই আয়োজন ছিল। কিন্তু উম একটা ভিন্ন একটি কারণে আমাদের পেছাতে হয়েছে। যার ফলে আজকে বড়দিনের সাথে ওভারল্যাপ করে গেছে ব্যাপারটা। সেটাই। তো ফিরে যাই আমাদের আলোচনায়। বিজয়ের মাস বলতেই আমরা ডিসেম্বর বুঝি। যে স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা একদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন কতটা হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় আমাদের ভেতরে, সবার ভেতরেই। তবুও দেশমাতৃকা থেকে কয়েক হাজার মাইল দূরে বসেও আমরা কিন্তু দেশকে নিয়ে ভাবি। আজ এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কাছে জানতে চাইবো যে বিজয়ের এই মাসে দেশ নিয়ে আপনাদের অনুভূতি কি? নতুন প্রজন্মের কাছে আমরা কতটা পৌঁছে দিতে পেরেছি আমাদের শেকড়ের সঠিক ইতিহাস আর ত্যাগের মহিমা? প্রথমেই ফিরে যাচ্ছি রেজা অনুরুদ্ধর কাছে। রেজা অনুরুদ্ধ, আপনি আপনার মতামত জানান। আহ ধন্যবাদ সবাইকে। স্ক্রিনে যারা আছেন তারা আমার সবাই সুহৃদ, আমার প্রিয়জন, এবং যারা দেখছেন এবং পরে দেখবেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে প্রশ্ন করা হয়েছে সেটির আসলে অনেক বিশাল পরিক্রমা। এগুলো এই 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 বিষয়ে এত সংক্ষিপ্ত আলোচনায় আসলে আসে না। তো সংক্ষিপ্তভাবে এটুকু যে বলা যায়, এক কথায় যদি আমরা বলি যে সোহানার প্রশ্নের জবাবে, যে আমরা কি নতুন প্রজন্মকে কি আমরা সেই আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি কি আমরা তুলে ধরতে পেরেছি? পারিনি। এটা একবারেই আমরা আমাদের স্বীকার করে নেওয়া উচিত যে আমরা পারিনি। এবং পারিনি বলেই আমাদের যে বিজয়ের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম, কেন হয়েছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে
আমাদের যে বীর সন্তানেরা, যে যারা যারা প্রাণ দিয়েছেন, যাদের সম্ভ্রম চলে গেছে, যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, কেউ মা হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ কেউ প্রিয়তম স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। কেন হারিয়েছিল? এবং এর এর জন্যে যেভাবে মানুষ উঠে দাঁড়িয়েছিল, প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল, কেন? একটি দেশের মুক্তির জন্য সেটা আসেনি। আমরা বারবার আসলে পরাজিত হই। একটা ওই যে কবিতা লাইন আছে, আমাদের স্বপ্ন লুট হয়ে যায়। আমাদের বারবার স্বপ্ন লুট হয়ে গেছে। আর প্রজন্মের কাছে যে এই সত্য ইতিহাস পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা ছিল, সেটি আসলে আমাদের পূর্বজনদের। কিন্তু আমাদের পূর্বজনদেরকে এত আমরা দোষ দিতে পারি না। আমাদের পূর্বজনেরা তো আমাদের একটা দেশ দিয়ে গেছে, যেভাবে হোক তারা তারা প্রাণ দিয়েছে, তারা যুদ্ধ করেছে। আমরা যারা যুদ্ধে যেতে পারিনি, বা আমাদের যাদের যুদ্ধে যাবার বয়স হয়নি, অথবা যেতে পারিনি, যে কারণেই হোক না কেন যেতে পারিনি, আমি দুঃখিত। আচ্ছা, একটু কবিতা একটু কথা বলেন। আমি হ্যাঁ, আমারও মনে হয় তাই। আপনি একটু বিশ্রাম নিয়ে আসুন। আচ্ছা, তো আহ, উম, যেটা বলছিলাম, উনি সুন্দর করে বলছিলেন, আমরা কিন্তু এখনো আছি সেই মুক্তিযুদ্ধের ওই সময়টাতে। হয়তো ছোট ছিলাম আমরা, কিন্তু আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটেছে যেটা আমরা জীবন্ত সাক্ষী। এবং আমরা আমাদের সন্তানদেরকে সেই স্মৃতিচারণগুলো অবশ্যই করতে পারি। আমরা কিভাবে আমাদের তরুণ প্রজন্মকে আমরা জানাতে পারি আমাদের ইতিহাসটাকে সঠিক রাখা। এই সঠিক ইতিহাসটাকে সঠিক রাখার জন্য কিন্তু আমরা এ যাবৎকাল যুদ্ধ করে চলেছি। এটা আমরা সঠিকভাবে উপস্থিত করতে পারছি না, কিন্তু আমরা যে যুগে বসবাস করছি সেই যুগটা কিন্তু গুগলের যুগ, সেই যুগটা কিন্তু অনলাইনের যুগ। তো আমরা গুগল করলেই প্রকৃত সত্য আমরা সেখানে পাই। তো আমাদের সেই ইতিহাসের খাতায় এটা বিকৃত করে লেখার কোনোই কারণ নেই। এবং যতদিন পর্যন্ত না আমরা ইতিহাসটাকে সত্য বলে আনতে পারবো, এই দায়িত্ব মা হিসেবে আমাদের আমরা যারা এখন অগ্রজ, তারা আমাদের দায়িত্ব অনেক। আমরা গল্পকারে এটাকে নিয়ে আসতে পারি, আমাদের ইতিহাসটাকে। আমরা নতুন প্রজন্মকে জানাতে পারি যে এটা কোন কোন কারণে, কি কারণে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, রক্ত দিলাম, মা বোনের সম্ভ্রম হারালাম, এবং কি কারণে আমাদের এটা হয়েছিল, কেন একটা একটা ন্যায়ভিত্তিক মানবিক বৈষম্যহীন রাষ্ট্র আমরা চেয়েছিলাম। তো সেই যে স্বপ্ন আজকে 54 বছর আমরা ধরে লালন করছি, আমাদের ভেতরে আমরা লালন করছি, কিন্তু আমাদের নতুন প্রজন্মকে কি আমরা সেটা দেখিয়ে যেতে পেরেছি? পারিনি। এবং আমাদের সত্য বলার জন্যে আমাদের অনেক সময়, অনেক কালে আমাদের গলাটাকে চিপে ধরা হচ্ছে। কিন্তু এটা আমরা নিজেরা পারি ব্যক্তিগত পর্যায়ে। সেটি গল্পের মধ্যে কেন শাপলা ফুল হলো, কেন জাতীয় পতাকার রং, একটু আগেই সোহানার সাথে আমার কথা হচ্ছিল, তুমি বলছিলে যে জাতীয়, মা তুমি এটা কি পড়েছো, তোমার ছেলে জিজ্ঞেস করেছে, তুমি বলেছো এটা সকালের আলো, সূর্যের আলো এবং লাল এবং সবুজের দিয়ে আমাদের দেশটাকে আমরা মনে করি, সেইটা দিয়েই পতাকা হয়েছে আমাদের। তো এই যে আহ শাপলা ফুলের গল্প, আমাদের জাতীয় ফুল, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সবকিছু মিলেই, এবং কেন করছি আমরা, আমরা কি পেয়েছি, আমাদের মুক্তিযোদ্ধাদের ইতিহাসগুলোকেও আমরা নিয়ে আসতে পারি। তো সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের, এবং অবশ্যই অবশ্যই যেটা এখনো যে মুক্তিযোদ্ধারা আছেন তাদের কাছ থেকে আমরা ইতিহাস শুনতে পারি, এবং এগুলোকে সংগৃহীত করে আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য দিয়ে যেতে পারি। রেজা ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হচ্ছে। এতক্ষণ আসছেনি কেন এটা?
আপনি কবিতা আপা আপনি কথা বলেন অবশ্য আমার মনে হয় রেজা ভাই হয়তো বা আপনি একটু কবিতা আপনি কথা বলতে থাকুন, হ্যাঁ আমি কথা তারপর। বলেন, আমি পরে আপনার শেষ হবার পরে রেজা ভাইয়ের কাছে অবশ্যই ফিরবো। যেমন আমি কয়েকটা প্রসঙ্গে বলতে চাই যে আমার মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কটা চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আমরা যে একটা দেশ, আমাদের যে সংস্কৃতি, আমরা এই চলচ্চিত্রকে নিয়ে আমরা কোথায় যেতে পেরেছি? আমরা বহির্বিশ্বকে জানাতে পেরেছি, না আমাদের সন্তানদেরকে জানাতে পেরেছি? তেমনি স্কুল কলেজগুলোতে ডকুমেন্টারি দেখা হুম হুম। ফরিদা আপা, আপনার মাইকটা একটু মিউট করতে হবে প্লিজ। আচ্ছা, অন্যদের কথা শোনা যাচ্ছে, কার আপনার এখানে শব্দ হচ্ছে আমি ঠিক বুঝতেছি না। আমার মনে হয় ফরিদা আপাকে ইন্ডিভিজুয়ালি মিউট করে দিতে হবে। না, আমাদের এখানে সোহানা আপা আছেন না, এখানে তো আর কেউ নেই। সোহানা আপা, কবিতা আপু, আমরা। শব্দটা কোথা থেকে আসছে? আমি ফরিদাপাকে দেখতে পাচ্ছি। ফরিদাপাকে মিউট করো তুমি, ওনার নামটা দেখা যাচ্ছে। একটা হুম। সেকেন্ড, হ্যাঁ, এই যে এখন পেয়েছি ওনাকে। হ্যাঁ, ওকে, ডান। তো যেটা বলছিলাম, এগুলো যেমন আমাদের যে আম, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, এই যে শহীদ এই দিবসগুলোকে আমরা যখন স্কুল কলেজে বিশেষ প্রোগ্রামের মধ্যে দিয়ে, আমাদের মুক্তির গান থাকে, আমাদের ভাষার গান থাকে, কবিতা আবৃত্তি করতে আমরা শেখাই বাচ্চাদেরকে, এবং এই যে আমরা চিত্র প্রদর্শনী বা প্রতিযোগিতা করছি, এগুলো কিন্তু ইতিহাসই বলে। এগুলো দিয়েই আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। এবং সবচাইতে বড় কথা যেটা, যেটা সবচাইতে বড় কথা, সেটা হচ্ছে কোনোভাবেই আমরা রাজনীতিকে এখানটাতে আনতে দেয়া উচিত নয়। আমাদের যে ইতিহাস, ইতিহাসকে বিকৃত করা যাবে না, এটাকে সত্য হিসেবেই আনতে হবে। এবং সেটা যতদিন পর্যন্ত না আমরা পারবো, আমাদের নতুন প্রজন্মকে আমরা আমাদের এই আত্মত্যাগের এই মহিমার কথা, এই বিজয়ের মহিমার কথা আমরা কখনোই জানিয়ে যেতে পারবো না, বোঝাতে পারবো না। কিন্তু একদিক দিয়ে আমাদের বাচ্চারাই আমাদেরকে বলবে যে তোমরা সত্য বলছো না, কারণ ইতিহাস ওদের চোখের সামনে এখন। একটা চ্যাট জিপিটি, গুগল দেখলেই তারা দেখতে পারে। সুতরাং আমাদের এখানটাতে কোনো কিছু লুকোবার কিছু নেই, বরঞ্চ আমরা গর্বের সাথে আমাদের ইতিহাসকে আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ কবিতা দিলওয়ার। আপনার মনের কথাগুলোর সাথে মনে হয় আমার কথাগুলোও মিলে গেল, যে আমাদের যুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস থাকুক অটুট এবং অক্ষুণ্ণ। এটা যেন কোনো দলভিত্তিক হয়ে না যায়, কিংবা কারো নিজস্ব কোনো সম্পত্তি হয়ে না যায়। ইতিহাসের পাতায় প্রতিটা নেতার কথা লেখা হোক, প্রতিটা যোদ্ধার কথা লেখা হোক, প্রতিটি মানুষের যারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদা এক একজন স্বতন্ত্র মানুষ, এক একজন নেতা, তাদের অবদান এক এক রকম, প্রত্যেকটা কথাই লেখা হোক। কারো কথা যেন আমরা ভুলে না যাই, ইতিহাস যেন আমরা বিকৃত না করি। অনেক ধন্যবাদ কবিতা দিলওয়ার। আমি ফেরত যাচ্ছি রেজা অনুরুদ্ধ ভাইয়ের কাছে। উনি মনে হয় ইতিমধ্যে সামলে নিয়েছেন। এই যে ভাই বলেন, আপনার কাছে আবার ফেরত আসলাম। ধন্যবাদ। না, কবিতা দেলোয়ার যেভাবে বলেছেন এটা তো সত্যি সুন্দর বলেছেন। নাজনীন, আপনিও খুব ভালো বললেন। আহ, কিন্তু এটি হচ্ছে আসলে নিয়মের কথা। একজন, আপনি সোহানা, আপনি বললেন যে সবার কথাই লেখা থাকবে, এটি নিয়মের কথা, এটা আমরা এক্সপেক্ট করি, এটা আমাদের প্রত্যাশিত। কিন্তু সেই প্রত্যাশা আমাদের দুরাশায় পরিণত হয়েছে। আমরা বোঝাতে চেষ্টা করেছি যে একজন মানুষ স্বাধীনতা এনে দিয়েছে, যেটা আসলে অ্যাবসার্ড, এটা সম্ভবই না। আমরা ছোটবেলায় আপনারাও নিশ্চয়ই ছোটবেলায় টিকা পড়েছি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, অথবা ইউনিটি ইজ স্ট্রেংথ, এগুলো আমরা সাবস্ট্যান্স আমাদেরকে লিখতে হয়েছে। এই 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 জিনিসগুলো তো আসলে সত্য কথা। কিন্তু এই যে একজনের সবকিছু এনে দিয়েছে, এটা কি পিসি সরকার যে একটা হাতের মুঠোর ভিতর দিয়ে স্বাধীনতা এনে দিল, মানে পকেট থেকে বের করে? আমাদের কত বড় ইতিহাস রয়েছে। এই ইতিহাসটা যে শুধুমাত্র 9 মাসের ইতিহাস তা নয়, আমাদের হাজার বছরের ইতিহাস আছে, অন্তত 100 বছরের ইতিহাস তো আছে। আমরা তো অন্তত আমরা ক্ষুদিরাম থেকে যদি শুরু করি,
অথবা আমরা ইভেন সূর্য সেন থেকে যদি শুরু করি, তাও তো 90 বছর। সূর্য সেন শুরু করলেও তো 94 বছর আগে থেকে শুরু হয়েছে। এদের অবদান কি রয়েছেন আমাদের? আমরা তো এদের কাছ থেকে বিপ্লবটা শিখেছি, আমরা আন্দোলন শিখেছি কাদের থেকে? ওই ভগৎ সিং থেকে, এই বিনয় বাদল দীনেশ তাদের কাছ থেকে, আমরা তিতুমির থেকে, আমরা হাজী শরিয়তুল্লাহ থেকে, এদের কাছ থেকে আমরা বিপ্লব শিখেছি। এই ইতিহাসটা যারা মুছে দিতে চায়, এই মুছে দিতে আসলে কি পেরেছে? আমি কবিতার কথার প্রেক্ষিতে বলছি, আসলে মুছে দেওয়া যায় না। সত্য আসলে এসে যায়ই। গুগলে ভুল থাকলেও এই প্রজন্ম গুগলে যে ভুল আছে সেটিও বের করে ফেলবে, যেটা ভুল আছে। যেমন এখন একটা পাওয়া যায় না, ফ্যাক্ট চেক একটা পাওয়া ফ্যাক্ট যায়, চেক যে দিয়ে নিউজ চেক পাওয়া যে যায়। থাকলে এটাকে তোমরা দেখা যাচ্ছে যে এই যে আমরা ইদানিংকালে দেখেছি যে অনেক মানে ফটোশট মানে হুম, হুম। আচ্ছা আসছে, তো ওটা সত্য কিনা কিন্তু বেরিয়ে যাওয়া যায়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যে কথাটা যদি আমি বলতে চাই, আমার কথা আমি একটু 2 মিনিট বলি সোহানা। সেটি হচ্ছে যে এই যে আমরা বিজয় দিবস পালন করছি বা উদযাপন করছি, এটি শুধুমাত্র আহ, আমরা স্মৃতিচারণ করার জন্য করছি না। আমরা করছি না বলতে আমি এটা বোঝাতে চাইছি যে আসলে এটি শুধুমাত্র স্মৃতিচারণের জন্য নয়, অথবা শুধুমাত্র বিজয় উল্লাস করার জন্য নয়। এটা এমন একটা জিনিস, আমাদের দায়বদ্ধতার জায়গা রয়েছে। আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে আমরা চিনি, অন্তত আমরা এখন পর্যন্ত আমরা চিনি। আমাদের আমার বয়স তখন ঠিক 10 বছর ছিল, মুক্তিযুদ্ধের সব কথা আমার মনে আছে। 10 বছর ছিল, ঠিক 10 বছর ছিল, আমার সব কথা মনে আছে। এখানে যদি কোনো মুক্তিযোদ্ধা যদি কোনো বড় রকমের মিথ্যাচার করে, আমরা বুঝে ফেলবো। হয়তো কবিতা যেরকম বললেন যে হয়তো কবিতা আর একটু ছোট ছিলেন, তিনি দেখেছেন, তিনি হয়তো একটু কম মনে আছে, আমার একটু বেশি মনে আছে। তো এই যে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই। আমি এটি বলতে চাইছি যে যারা যুদ্ধ করেছে, যারা প্রাণ দিয়েছে, তারা নিঃস্বার্থভাবেই দিয়েছে, এবং তারা যদি প্রাণ দিতে পারলো আর আমরা সেটি রক্ষা করতে পারবো না, আমাদের রক্ষার দায়িত্ব তো আসলে আমাদের, আমরা কিন্তু সেই রক্ষা করতে পারছি না। সেই জন্য আমার মনে হয় যে এই বিজয় দিবসে, শুধু বিজয় দিবস বলে কথা নয়, এরকম জাতীয় কোনো বিষয়ে আমরা যখন একত্রিত হই, তখন আসলে আমরা একটা প্রত্যয় নিয়ে থাকি, আমাদের ভিতরে একটা দায়িত্বশীলতা কাজ করে, এবং আমরা প্রতিজ্ঞা করতে চাই যে লক্ষ্যে, এই লক্ষ লক্ষ বীরেরা প্রাণ দিয়েছে, তাদের উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং সেই অনুসারে আমাদের কর্মতৎপরতাটা বের করা, যেন আমরা মানুষের জন্য আমরা করতে পারি। এবং আমরা যদি সেটা করতে পারি, সেটি করতে পারবো কিভাবে করতে পারবো? যখন আমি আমার প্রজন্মের, নতুন প্রজন্মের জন্য যদি আমি সেরকম একটা মসৃণ পথ তৈরি করে দিতে পারি, আমরা সুন্দর সকাল তৈরি করে দিতে পারি, এইটি আসলে এই ধরনের দিবসের মানে প্রত্যয় এবং প্রতিজ্ঞা। আমরা সেই প্রতিজ্ঞায় যেন আমরা উদ্বুদ্ধ হতে পারি। আমরা শুধুমাত্র এখানে এসে ভালো ভালো কথা বলে গেলাম, ভালো ভালো কবিতা আবৃত্তি করে গেলাম, ব্যাপারটা সেখানে সীমাবদ্ধ নয়। আমাদের মনের ভিতরে সংস্কৃতিটা বুঝতে হবে। এখনকার যারা আছে, আমরা মনে করি যে গান কবিতা নাচলেই মনে হয় সংস্কৃতি হয়ে গেল, তা নয়। সংস্কৃতিতে বুঝতে হবে। এখন আমরা সংস্কৃতি বলতে কি বুঝি, এই জিনিসটাই আসলে আমাদের বেশিরভাগ মানুষই বোঝে না। আরেকটি এর সাথে আরেকটি জিনিস রয়েছে, যে কথাটা কবিতা বললেন, সোহানা বললেন, মুক্তিযোদ্ধারা সেই মুক্তিযোদ্ধা যে নাকি এখন পর্যন্ত তিনি যদি বেঁচে থাকেন, তিনি যদি এদেশের মুক্তি কামনা করেন, এই মুক্তি কামনা করার হয়তো তার যদি শরীর ঋজু হয়ে যায়, তিনি যদি মানে শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, তারপরেও তাকে চিন্তা করতে হবে যে আমি যে উদ্দেশ্যে আমি রাইফেল তুলে ধরে নিয়েছিলাম, যে উদ্দেশ্যে আমি আমার সন্তানকে হারিয়েছিলাম, যে উদ্দেশ্যে হাজার মানুষ, হাজার নারী সম্ভ্রম হারিয়েছিল, হাজার মানুষ যুদ্ধ করেছিল, সেটি রক্ষার পক্ষে কথা বলা দরকার। সেটি না করে আমরা কি করছি? আপনাদের শহরে একজন মুক্তিযোদ্ধা, খুব, আমি মুক্তিযোদ্ধা বলছি যে উনি নিজেকে সেই মনে হয় কপালে হার্ডিস ব্রিজ লাগিয়ে
হার্ডিঞ্জ ব্রিজ যত বড়, সেটি যদি কপালে লাগিয়ে যদি উনি লিখে রাখতে পারতেন যে আমি মুক্তিযোদ্ধা, তাহলে মনে হয় ভালো হতো। ঠিক সেইভাবে উনি অনেক চেঁচিয়ে কথা বলেন এবং এত ঘন ঘন কথা বলেন, যেমন এই যে মন্ত্র পড়ার মতো উনি কথা বলেন। কিন্তু এই যে আমাদের এই বিগত 17 বছরে যে যে লুটপাট হয়েছে, যে আমাদের নির্বাচনহীনতা হয়েছে, আমাদের ব্যাংকগুলো লুটপাট হয়েছে, দুর্নীতির একদম টারশিয়ারি পর্যায়ে চলে গেছে, এই মুক্তিযুদ্ধ তো একটি কথাও বলেনি, কিছুই বলেনি। তিনি দেখলাম এই কিছুদিন আগে দেখলাম একটা টক শোতে এসে উনি একদম পুরা মানে ইসের মতো মন্ত্র যেভাবে পড়েন, আপনার কি বিয়ের মন্ত্র পড়া দেখেছেন কিনা জানি না, অথবা আমি ছোটবেলায় দেখেছি যে ওই ছাগল বা গরুর কানে পোকা লাগলে ওই গুনিন ডেকে আনতো। তো গুনিন এই পোকা বের করার সময় খুব ঘন ঘন কি যে বলতো বোঝা যেত না। তো ওই মুক্তিযোদ্ধা এই যে কোথায় মেট্রো রেল হয়েছে, কতটা ফ্লাইওভার হয়েছে, কতটা রূপপুর আণবিক কেন্দ্র হয়েছে, এগুলো একদম ঠিক সেই ওই গুনিনের মতো পোকা ফেরানো মন্ত্রের মতো বলে গেল। কিন্তু উনি একটাবারও বললেন না যে আমাদের দেশে গণতন্ত্র ছিল না, আমাদের দেশে আয়নাঘর ছিল, আমরা কথা বলতে পারিনি। ইকরামের কক্সবাজারের ইকরামের মেয়ে ফোনে তার বাবার মৃত্যুর ক্ষণের কান্না শুনছেন। আরেকজনও আছে আপনাদের শহরে আরেকজন মুক্তিযোদ্ধা আছে, তাকে বলা হয় আজীবন মুক্তিযোদ্ধা। একই কথা, আজীবন মুক্তিযুদ্ধ কি করে হয়? আজীবন মুক্তিযুদ্ধ হলে সত্যের পক্ষে থাকতে হবে, দাঁড়াতে হবে। আমি তো বললাম যে শরীর ক্ষয় হয়ে গেলেও অন্তত মুখে বলতে হবে যে হ্যাঁ, আমরা জনগণের পক্ষে, আমরা মুক্তির পক্ষে, আমরা আমরা প্রজন্মের জন্য আমরা সুন্দর সুন্দর একটি মসৃণ পথ নির্মাণ করে যেতে চাই। তা না করে উনি কি করেছেন? উনি প্রতিদিন তিনি মিথ্যা ভাষণ শুনিয়ে যাচ্ছেন, মিথ্যা কথন শুনিয়ে যাচ্ছেন, মিথ্যাচার করে যাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে আমাদের প্রজন্মের কাছে কিছুটা তো ধোঁয়াশা সৃষ্টি করেই। হয়তো কিছু আমি মনে করি না যে তার কথায় এই নতুন প্রজন্মে চৌকস প্রজন্ম ওটি বিশ্বাস করেছেন, কিন্তু তারপরেও তো কাল ক্ষেপন্ত হয়ে যায়। আমি 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 এটা বলে শেষ করছি, আমাদের আসলে উচিত হবে যে আমাদের এমন কিছু করা যাতে আমাদের সন্তানেরা আমাদের যেমন গর্ব করি আমাদের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য, আমরা গর্বে আমাদের বুক ফুলে ওঠে, আমাদের এমন কিছু করা উচিত এখনকার এই সময়ে আমাদের সন্তানেরাও যাতে আমাদের কথা চিন্তা করে, আমাদের কর্মের কথা চিন্তা করে মনে করে তারাও যেন বুক ফুলিয়ে চলতে পারে। ধন্যবাদ আপাতত। চমৎকার রাজীব ভাই। আমাদের সাথে সেলিনা উদ্দিন আপা আমাদের সাথে আছেন। এরপরই আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন আশরাফ হাসান, সুমন শামসুদ্দিন, আরো কিছু কবিরা চলে আসবেন। তো স্বাগতম আপনাদের। সেলিনা উদ্দিন আপা, আপনি যদি থাকেন আমরা তারপরে কবিতা পাঠে যাব। জি আছি আমি। শুভ সন্ধ্যা। প্রথম আলোর টিম এবং সকল দর্শক শ্রোতাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। সাথে আমাদের মুক্তিযোদ্ধা এবং ওনাদের পরিবারকে জানাই বিনম্র শ্রদ্ধা। আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে। মুক্তিযুদ্ধ শুধু আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেয় নাই, এটা আমাদেরকে শিখিয়েছে আত্মমর্যাদা রক্ষা, অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কতটুকু জরুরি সেটা শিখিয়েছে। এই স্বাধীনতা কোনো উপহার ছিল না, এটি রক্ত, অশ্রু, ত্যাগ এবং অসীম কষ্টের বিনিময়ে অর্জিত। অন্যায় দেখে চুপ থাকা মানেই স্বাধীনতার চেতনাকে দুর্বল করে দেওয়া। আমি মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিলাম, মুক্তিযুদ্ধ আমি সচক্ষে দেখি নাই, কিন্তু আমাদের অগ্রজরা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন, ওনাদের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনতে পেরেছি, জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রজন্মরা, ওরা আমাদের কাছ থেকে কিছু শুনবে না, ওরা বই পড়বে, ইতিহাস পড়বে। ইতিহাস যখন আমাদের ভুল লেখা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা বলতেছি যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, কিন্তু আমরা বলতেছি যে একজন মুক্তিযুদ্ধ এনে দিয়েছেন। তো এখানেই তো আমাদের প্রজন্মরা এখানেই তো কনফিউজ হয়ে যাবে যে আমরা ওদেরকে কি শিখাবো। আমরাই যদি শুদ্ধ ইতিহাস বলতে না পারি,
আমরাই যদি ভালো ইতিহাস ওদেরকে দিতে না পারি তো ওরা কি শিখবে? তো এখন এখন এখনকার প্রজন্ম ওদেরকে আমরা শিখাতে হয় না, যেখানে ইন্টারনেট আছে, বই আছে, ওরা সব কিছু জানতে পারে, ওরা আবার মিলিয়ে দেখে কোনটা সত্য কোনটা অসত্য। মুক্তিযুদ্ধের আমাদের প্রথম কাজ ছিল মুক্তিযুদ্ধের একটা স্বচ্ছ ইতিহাস তৈরি করা, যেটা আজ পর্যন্ত হয় নাই। এটার জন্য কে দায়ী সেটা আমি জানি না, আমি বলতে পারবো না, বলতে হয়তো চাইও না। কিন্তু আমরা যদি চেষ্টা করি, এখনো যদি আমরা চেষ্টা করি, আমরা ধরেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা আছি, কিন্তু আমাদের প্রজন্মরা কার কাছ থেকে শিখবে? এই তো ইতিহাস থেকেই শিখবে। ইতিহাসটা সত্য ইতিহাস, একটা স্বচ্ছ ইতিহাস লেখা খুবই জরুরি। এটা কেউ কেন করে না আজ পর্যন্ত আমি বলতে পারি না। আজকে দেখলাম, আজকে নাই, সবসময় দেখে আসতেছি যে আমাদের মানুষ এখনো, আমাদের দেশের মানুষের স্বপ্ন এখনো ভঙ্গ হয় নাই। বিভিন্ন বিভিন্ন প্রতিনিধি আসেন, ওনাদের পিছনে সবাই অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সেই স্বপ্নগুলো কি বাস্তব হচ্ছে? হচ্ছে না। আকাঙ্ক্ষাগুলো বাস্তব হচ্ছে না। মানুষের কথা বলার স্বাধীনতা নাই। মানুষ সত্য বলতে গেলে প্রাণ হারাতে হচ্ছে। এইভাবে একটা স্বাধীন দেশ এই পর্যায়ে কেন গেল? এই পর্যায়ে থাকা ঠিক নয়। তো এটাকে ঠিক করবে কে? আমরা যদি না করি, আমাদের প্রজন্মরা তো করবে না। আমরা যারা এখনো আছি, বা অনেক মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন, আমার কারোর সাথে দেখা হলে আমি ওনাদেরকে আমি অনুরোধ করি যে একটা স্বচ্ছ ইতিহাস লিখেন, আপনারা সবাই মিলে একটা স্বচ্ছ ইতিহাস, মুক্তিযুদ্ধের একটা ইতিহাস লিখেন, যাতে আমাদের প্রজন্মরা জানতে পারে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল। আর এই মুক্তিযুদ্ধকে কিভাবে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা তো প্রতি বছর ডিসেম্বর আসলে আমরা এই যে লাল কাপড় পরে আসছি, আমরা স্বাধীনতা দিবস পালন করতেছি, আবার গান কবিতা সংস্কৃতি দিয়ে আমরা পালন করি, কিন্তু এই মুক্তিযুদ্ধের সাথে যে কত রক্ত, কত অস্ত্র, কত সম্ভ্রম, কত কষ্ট, এইগুলা আমাদের প্রজন্ম জানা দরকার। এটার জন্য আমাদের কিছুটা এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আর সবচেয়ে বেশি দায়িত্ব যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন, ওনারা স্পষ্ট জানেন। ওনারা যদি ইতিহাসটা ভালো করে লিখে রেখে যান আমাদের প্রজন্মের জন্য, তো সেটা মনে হবে যে আমরা দায়মুক্ত হলাম। তো অনেক এটাই ধন্যবাদ সেলিনা উদ্দিন। কিছু। আসলেও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরা উচিত নতুন প্রজন্মের কাছে। আর আরেকটা যে মূল কথা যেটা রেজা অনুরুদ্ধ বললেন এবং আপনিও বললেন, যে মুক্তিযোদ্ধাদের আসলে কোনো রাজনৈতিক দল থাকা উচিত নয়। তারা যেহেতু আমাদের দেশের স্বাধীনতার ব্যাপারে যুদ্ধ করেছেন, এই যে আমেরিকাতেও এবং বাংলাদেশেও যে দুটো দল হয়ে গেছে, এক্সট্রিম যে দুটো ভাগ হয়ে গেছে, হ্যাঁ, একজন বলছে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে, যেগুলা শুনলে আসলেও খুব কষ্ট হয়। আমাদেরকে যখন কোনো একটা দলভুক্ত করা হয় তখন খুব কষ্ট হয়। এবং এই শহরের ছোট্ট একটা বাঙালি কমিউনিটির ভিতরে যে বিভাজন, যেটা খুব দৃষ্টিকটু এবং যা ছিল না, কারণ আমি বিগত 25 বছর ধরে নিউ ইয়র্কে আছি, এই বিভাজন আমি আগে দেখিনি। আমাদের খুব লজ্জা লাগে যে 54 বছর স্বাধীনতার পরপরই আমাদের এই বিভাজন কেন, কেন এই দলাদলি, কেন মুক্তিযোদ্ধারা বিভাজিত করেছেন আমাদের পুরো বাঙালিদেরকে। এটা খুবই একটা লজ্জার বিষয় যে আমরা এক থাকতে পারিনি, আমরা এক থাকতে পারিনি এবং কি একটা মানে অযাচিত ভাবে এক প্রশ্ন তুলে আমাদেরকে দুভাগ করে ফেলা হয়েছে। এই তো মত প্রকাশের স্বাধীনতা নাই। স্বাধীনতাটাই নেই এখন। হয় মুক্তিযুদ্ধকে আহ পক্ষে এবং বিপক্ষে এই কথাগুলো বলার অধিকার কিন্তু কারো নেই। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, আমরা সবাই দেশকে ভালোবাসি, কোনো না কোনো ভাবেই কিন্তু ভালোবাসি। এবং দেশকে আমরা শুধু, এই যে আপনি যেটা বললেন না যে লাল কাপড় পরে আজকে আমরা এসেছি বলতে দেশের কথা, না এটা স্বাধীনতা না, এটা এটা দেশপ্রেম স্বাধীনতা না। নয় তো। হ্যাঁ, এটা দেশপ্রেম নয়। 365 দিন যে মনে ধারণ করছি, এটাই স্বাধীন, এটাই আমার দেশের ভালোবাসা, এটাই আমার দেশপ্রেমের। বেশি কিছু আমি প্রমাণ করতে চাই না।
কারণ প্রবাসে থেকে একটা কথা আমরা বারবারই শুনি যে তোমরা বিদেশে আছো, ওখানে এত লাফাচ্ছ কেন, দেশে আসো তারপরে মজা বুঝবা। যেন মনে হচ্ছে আমরা দেশটাকে ভালোবাসি না, কিন্তু আমরা যে আসলে কতটা প্রবাসীরা তো আরো ভালোবাসি, বেশি দেশকে আরো বেশি দেশকে ভালোবাসে। ভালোবাসি আমাদের। হ্যাঁ, সেটাই মানে তাদেরকে হয়তো বোঝাতে পারি না, কিছু দেশ নিয়ে কিছু লিখলেই বলবে হ্যাঁ হ্যাঁ বড় বড় কথা তো বিদেশে বসে বলতেই পারো, আসো দেশে বুঝে দেখো মজা। তো তোমরাও তো দেশে আছো যারা, তারাও তো কিছু করতে পারোনি, বিভাজন তৈরি করেছো। অনেক ধন্যবাদ সেলিনা উদ্দিন। আমরা সেটা একটা কথা বলি আরো, যে জি, করতে পারেনি সেটাও কিন্তু বলা যাবে না, সেটাও বলতে বলা হবে যাবে যে না, করতে দেওয়া হয় নাই। করতে অনেক দেওয়া আছে সত্য হয়নি। বলতে গেলে প্রাণ হুম হারাইতে হুম হয়েছে। ওই যে হাদির মতো একটা, আমি হয়তো বেশি বলে ফেলবো, একটু হুম আমাকে হুম একটা মিনিট সময় দেন। হুম হুম এই যে ওসমান হাদি হত্যা হলেন, আমি উনার নামও আগে শুনি নাই, আমি উনার কোনো ভিডিও দেখি নাই, বা উনি কি করেন আমি কিছুই জানতাম না। উনি হত্যা হওয়ার পরে আমি উনার ভিডিওগুলো দেখলাম। তো দেখলাম উনি তো কোনো আপনার দুর্নীতির সাথে জড়িত নয়, উনি কোনো হত্যা বা খুন কোনো কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। তবে উনাকে হত্যা করা কেন হলো? এই যে সত্য বলার জন্য, এই যে মত প্রকাশের স্বাধীনতা, এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কেউ যে করে নাই সেটাও আমরা বলতে পারবো না, কারণ করতে দেওয়াও হয় নাই। অনেকে করতেও চায় না, অনেকে করতে দেওয়া হয় নাই। তো এটাও দেখতে হবে। তো দেখতে হবে। সেটা আমাদের সাথে সুমন শামসুদ্দিন যুক্ত হয়েছেন, আমাদের হুম মনে হুম। হয় সোহানা নাজনীন। আমরা এরপর কোথায় আমরা যাচ্ছি? দ্বিতীয় পর্বে চলে যাই বরঞ্চ অনুষ্ঠানের ভেতরে যে দ্বিতীয় পর্ব আছে সেখানে আমাদের মনে হয় চলে যাওয়া উচিত এখন। সুমি, আপনি কি আছেন? জি, আমি আছি। অসংখ্য ধন্যবাদ যারা আলোচনা করলেন এতক্ষণ, রেজা অনিরুদ্ধ, কবিতা দিলাওয়ার এবং সেলিনা উদ্দিন আপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ কথা শুনছিলাম বিজয় এবং মুক্তিযুদ্ধ যেই যেই আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পরিস্ফুটিত হয়েছে, অথবা সত্যিকার অর্থেই পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস ঠিকভাবে প্রকাশ পেয়েছে কিনা। রেজা ভাই আমাদেরকে কিছুটা দিক নির্দেশনামূলক কথাও বললেন যে কি করা উচিত। আসলে কথা তো বলাই যায়, লাল কাপড় পরে সবুজ লাল পরে এলেই আসলে স্বাধীনতা দিবস উদযাপন, কিংবা সেই সেইটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের আসলে দায়বদ্ধতা থেকেও কিছু কাজ করা দরকার। তো যাই হোক, দ্বিতীয় পর্ব আসলে আমাদের কবিতা পর্ব, আমরা কবিতা শুনবো কিছুটা। তো তুমি, কথায় আমি বলে একটু যে ইন্টারাপ্ট করি। আমাদের কবিতা পড়বে প্লিজ, আমাদের কিন্তু রেজা অনিরুদ্ধ এবং কবিতা দেলোয়ার আপা, ওনাদের কবিতা পাঠ আমরা শুনবো। আমি কিন্তু খুব বলা যায় জোর করে ওদেরকে আজকে ধরে রেখেছি। আমরাও অবশ্যই আমরা অপেক্ষায় আছি। অবশ্যই আমরা কবিতা শুনবো ওনাদের কাছ থেকে। তবে ওনারা যেহেতু প্রথমেই কথা বলেছেন, সে কারণে হয়তো ওনাদেরকে একটু পরে ডাকবো। যাই হোক, আমরা যে যা বলছিলাম, যে কথায় বলে যে অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু কবিতা দিয়ে জয় করা যায় মানুষের হৃদয়। ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ের যে উত্তাল সময়, সেই সময়ে আমাদের কবিদের কলম হয়ে উঠেছিল এক একটি রাইফেলের চেয়েও শক্তিশালী। আর সেই অবিনাশী শব্দগুলোই মুক্তিযোদ্ধাদের প্রেরণা হয়েছিল, তাদের অসীম সাহস জুগিয়েছিল সেই সব কথা। এবং সেই সময়ের পরবর্তী সময় থেকে আজ অবধি বিজয়ের গান, বিজয়ের কবিতা বা সেই সব চেতনাকে ছন্দে শব্দে মানুষের কাছে বাঁচিয়ে রেখেছে বা আরো নতুন নতুন করে উপস্থাপন করেছে আমাদের কবিরাই। সেই সব উত্তরসূরিদের সাজানো সাজানো কথামালা দিয়ে আমাদের এই পর্বে আমরা কবিতা শুনবো। সেখানে রয়েছেন অনেক প্রবাসের অনেক কয়েকজন কবি এবং আবৃত্তিকার, তাদের কাছ থেকে আমরা শুনবো কবিতা, এবং তাদের স্বরচিত কবিতা হতে পারে, অন্য কোনো প্রিয় কবির কবিতাও হতে পারে। তো সেক্ষেত্রে রেজা অনিরুদ্ধ এবং কবিতা দিলাওয়ার আপা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। সুতরাং প্রথমেই আমি সুমন শামসুদ্দিন ভাইকে ডেকে নিতে চাই, ওনার কাছ থেকে প্রথমে কবিতা শুনি। সুমন শামসুদ্দিন, শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রেজা ভাই, আপনাকে দেখে ভালো লাগলো। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আহ একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আসলে এই যে আলোচনা আমি শেষের দিকে একটু শুনেছি, যে আহ, আমার একটা দুঃখ হচ্ছে বাংলাদেশে যেই সৎভাবে উঠে আসার চেষ্টা করবে তাকেই বোধহয় মেরে ফেলা হবে। আমরা জানি না কবে এটার অবসান হবে। আমরা ভালো যোগ্য নেতৃত্ব পাবো, সেই আশায় থাকলাম। আর
কবিতা আমার কবিতা পড়ছি না, আমি আমার প্রিয় একটি কবিতা পড়ছি, সেকান্দার আবু জাফরের কবিতা হুম হুম। বাংলা ছাড়ো। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি? আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের, অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত। সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে শাপদ নখের জ্বালা, কাজ কি চোখের বিষণ্ণতায় লুকিয়ে রেখে প্রেতের অট্টহাসি? আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময় মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে, যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার ক্ষেতে বসিয়ে গেছে ঘাঁটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়লো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি? আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্তবাজের থাবা, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো, তুমি বাংলা ছাড়ো। ধন্যবাদ। বাহ, অসংখ্য চমৎকার। ধন্যবাদ। চমৎকার চমৎকার আবৃত্তি সুমন শামসুদ্দিন। আমরা এবার আশরাফ হাসান ভাইয়ের কাছ থেকে যদি শুনতে পাই, উনি কি শুনতে পাচ্ছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে আপনাকে। ধন্যবাদ সঞ্চালক, সহ সঞ্চালক, আলোচক বৃন্দ, কবি বন্ধুরা এবং যারা দেখছেন, সবাইকে মহান বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা, ত্যাগদীপ্ত শুভকামনা এবং সবাইকে আসসালামু আলাইকুম। আমি মহান বিজয় দিবসের বীর শহীদদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে আমাদের যুগে যুগে শোষণ মুক্তির আন্দোলনে সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামে যারা সর্বস্ব বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা পাঠ শুরু করছি। আমি দুটো কবিতা পাঠ করব, আমি চেয়ে নিয়েছি। আমার প্রথম কবিতা, শিরোনাম মৃত্তিকা সুন্দর। আমার স্বরচিত কবিতা। কি জাদুর মতন আমারে বারবার করো বিহবল, কি আছে তোমার কাছে বলো, কার মায়া বিস্তারে তুমি বিস্তৃত বিশাল, তোমার সোধা গন্ধের কাছে আমি ফিরে আসি বারবার। মায়ের কষ্টের মতন তোমারও কি আছে পরিপাটি বেদনা, প্রসব ব্যথার ন্যায় আকুণ্ঠ সৃষ্টির আনন্দ ঘোর, কি মমতায় বিছিয়ে রেখেছ মৃত্তিকার কুল। তোমারও কি সহিষ্ণুতা মায়েদের মতো, তাবৎ যন্ত্রণা রেখে তুমিও পুষো, বাবাদের মতো না সওয়া দহনে জল নিশিদিন, বহনে সহনে তুমিও কি পুষো, পুষে রাখো আত্মায় অসম প্রেম, প্রেমিক চাতকের মতো তুমিও কি মেঘেরে ডাকো। এই যে তোমার বুকে এত কেমিক্যাল চাষ, আণবিক অত্যাচারে তুমি যেন বন্ধা নারী, বারুদ বাষ্প ঝাঁঝালো বাতাসের হুল,
এই যে এত এত মজলুমের বিদগ্ধ নিঃশ্বাস, আপন নীড়ের অন্বেষায় উড়ে চলা সারসের মতো, এই যে এত এত প্রেমিকের অশ্রুচাষ, তোমার ভাব সওয়া রোদে পোড়া দুপুরের ন্যায় অপার উষ্ণতা ধারণ করা বুক, এত জল, সুনামি, সাইক্লোন, নদীর ভাঙন, সমুদ্রের রৌদ্র রোষ উত্থাল, ফেনিল জলজ হুঙ্কার, কি করে সহ, কি সাহসের নামতা তোমার! এই যে ছিলের দুরন্ত টানা, এত তো পাখির শাবক, দুধের স্বাদ থেকে তুলে আনে হাওয়ায় শূন্যতায় নিষ্ঠুর জঙ্গলে, শ্যান অক্ষে বিছিয়ে রাখে তোমার মৃন্ময় কোলে। কি করে বাঁধো বুক, ভাসাও বুক বিশুষ্ক কান্নার জলে। তোমার বক্ষ পাঁজর খুলে আমারে দেখাও, দেখাও তোমার বুকের বোতাম খুলে, মৃত্তিকা সুন্দর। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা, জ্বলছি জলের প্রজ্বলনের মতো। আমি জ্বলছি জলের প্রজ্বলনের মতো, কখনো দেশলাই হৃদয়, কখনো বারুদ গন্ধে মৃত্তিকা, কখনো বা শিল্প তুলির মতো দাবানল। আমি জ্বলছি নিসর্গ নিশিন্দা, জ্বলছি স্বপ্নচ্যুত ইস্পাত ইচ্ছের মতো, সবুজ সম্ভাবনার চুপ থেকে গড়িয়ে পড়া অগ্নি লাভার মতো পোড়া অশ্রু। আমার যাত্রাপথে থমকে যাওয়া স্রোতের মতো দাঁড়িয়ে থাকে সকালের বিবস্ত্র আলো, দুপুরের উল্লাসহীন রোদ, আর সন্ধ্যার ক্লান্তিহীন পোশাক। আমি চলছি বিরতহীন গতির নৈশব্দ ধ্বনির মতো, জ্বলছি উপর হওয়া ছাদের নিচে জেল্লার মতো। আমার আকাশে যৌবনা মেঘের বিদ্রুপ, কাদামাটির ঠিকানায় দিয়েছি পত্র প্রযত্ন, ললাটে লিখেছি পরিযায়ী গিনিপিগ নাম। আমি মূলত ভিটে মাটিহীন উদ্বাস্তু এক, আমার এক হাতে নয়ে পড়া পলাশির প্রান্তর, অন্য হাতে রক্তাক্ত নদীর মতো কারবালা। বেনামি ঝড়ের মতো আছড়ে পড়া নিঃশ্বাস, আমি নিজ দেশের সন্ধানে নিমগ্ন নিরুদ্দেশ। আমি মধ্যরাতে হারিয়ে যাওয়া প্যারাডাইস লস্ট, ডাহুকের ছেঁড়া পালকে বজ্রাহত সুর, সমুদ্র মন্থনে ডিসকভারি ডিস্ট্রয়ার। আমি বহুকাল ধরে পড়ছি তোমার চোখের উনুনে, আমি জ্বলছি বাসর থেকে হানজালার প্রেমের মতো, জমাট পাহাড়ের নিচে পারমাণবিক চুল্লির মতো। আমি জ্বলছি রাতের পাঁজরে, দিনের ঔরসে, আমি এভাবেই জ্বলি, জ্বলছি যুগ যুগ ধরে তোমার উন্মুক্ত বন্দরে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আশরাফ আশরাফ হাসান। হাসান। উনি আসলে আশরাফ ভাইকে আমি একটু ধন্যবাদ জানাই। আমি যখনই ওনাকে যেই অবস্থাতেই বলি যে আপনার আমাদের সাথে যুক্ত হতে হবে, উনি কখনোই মানা করেন না। অনেক পরিস্থিতির সামলে হলে উনি কথা রাখেন যে হ্যাঁ আসবো। আশরাফ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন ধন্যবাদ আপনাকে। শামসুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সুমন শামসুদ্দিনের কবিতা তো আমি শুনি, আহ, খুবই ভালো লাগে, অপেক্ষায় থাকি। আমাদের সাথে এখন আরো দুজন আছেন প্রফেশনাল, যারা কবিতা পড়লে চারদিক নড়ে ওঠে, আমাদের রেজা অনিরুদ্ধ এবং কবিতা দেলোয়ার। সুমন শামসুদ্দিনের তা তো আমরা শুনেই নিলাম। আমার কথা বাদই দেই, আমি তো অ্যাওয়ার্ড প্রাপ্ত। যাই হোক, সুমি আপনি কন্টিনিউ করেন। আমরা আসলে ছোটবেলা থেকেই একটা জিনিস আমি আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি, সেটা হচ্ছে ভালো জিনিসটা খাওয়ার সময় সবার পরে খেতে পছন্দ করি। তো সেই হিসেবে আমি রেজা ভাইয়ার কবিতা কবিতা একটা পরে শুনবো। আগে আমি সোহানা নাজনীন, উনিও খুব ভালো আবৃত্তি করেন আমি জানি, তো তারপরও আমি সোহানা নাজনীনের কাছ থেকে শুনতে চাই একটা কবিতা, তারপর আমি রেজা ভাইকে ডাকবো।
অনেক সানা ধন্যবাদ নাজনীন, হ্যাঁ। কুসুমাতা সুমি, যে আজকে আচ্ছা, আসলে আমি আমাদের সাথে কবিতা, কিন্তু ফরিদা ইয়াসমিন আছেন, আমাদের হ্যাঁ, নিয়মিত হোস্ট, আমাদের মুরব্বী বলেন, আমাদের বন্ধু বোন, সবই উনি। তো ফরিদা ইয়াসমিন অনেকক্ষণ যাবত আছেন আমাদের সাথে। হ্যাঁ, ফরিদা আপা ফরিদা ইয়াসমিন আছেন, আবার শামসুন ফৌজিয়া আপাও যুক্ত শামসুন ফৌজিয়া হয়েছে। যুক্ত হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আমি আসলে কবিতা পড়বো না, আমি বরঞ্চ উনাদেরকেই ডেকে নেব কবিতার জন্য। আজকে আসলে আমি এসেছি শোনার জন্যই। তবে আমি স্বাধীনতা নিয়ে দুটো কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আমি আসলে স্বাধীনতা প্রজন্ম। 1971 সালে আমার জন্ম, এবং আমি আমার জন্মসালটা বলতে ভীষণ ভালোবাসি, ভীষণ গর্ববোধ করি, এবং এই জন্যই নিজেকে আমি স্বাধীনতা প্রজন্ম ভাবি। এবং আমার খুব ছোট্টবেলার কথা মনে আছে, যখন 74 কিংবা 75 সাল, আমি মোহাম্মদপুরে থাকতাম, ওখানে মানিক মিয়া এভিনিউ এর এখন যেখানে বর্তমান আড়ং দাঁড়িয়ে, সেই জায়গায় আড়ং এর বিল্ডিংটা ছিল না। আমাদের মোহাম্মদপুরের বাসা থেকে ওই পর্যন্ত আমরা হেঁটে যেতাম 16ই ডিসেম্বরের সকালবেলা। সেখানে একটা বড় বিজ্ঞাপনের বিলবোর্ড ছিল এবং সামনে কতগুলো নারকেলের গাছ ছিল লম্বা লম্বা, আমার এতটুকু মনে আছে। তো ওখানে আমরা যেতাম হলো কুচকাওয়াজি দেখতে, সকালবেলা যে সেনাবাহিনীর যে কুচকাওয়াজটা আসতো মিরপুর রোড দিয়ে এসে যে আবার চলে যেত মানিক মিয়া এভিনিউতে। ঢাকা শহর তখন এতটা ভিড় ছিল না, এতটা মানুষ ছিল না। তো আমি খুব ছোট, আমি দেখতে পাচ্ছিলাম না কুচকাওয়াজটা। তো আমি আমার আব্বাকে বলেছিলাম যে আব্বা আমি দেখতে পাচ্ছি না। তো আমার আব্বা 6 ফুট লম্বা বিশাল দেহি একজন মানুষ, আমাকে উনি ওনার কাঁধের উপরে তুলে নিয়েছিলেন। এবার দেখতে পাচ্ছ মা? তো তখন আমি বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি। তা আমার এখনো সেই চেহারাটা মনে পড়ে, যে আমার আব্বা 6 ফুট বিশাল লম্বা একটা শরীর, এবং ওনার চোখে ছিল কালো ফ্রেমের চশমা। আমার পিছনে বিশাল বিলবোর্ড, আজকে যেখানে আড়ং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউ, এবং সেখানেই হাদির জানাজা হয়েছিল, শত শত মানুষ সেই জায়গাটাতেই। আজকে আমি সেখানে নেই, কিন্তু আমার মনে হয় অনুভূতিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে বাঁক খেয়ে গেছে। আমার দেশকে নিয়ে কথা বলতে গেলে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু আমি 24-এর যে আন্দোলনটা সেটা দেখেছি। আরো দেখেছি যখন দেশে ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলন, এটা আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে খুব কাছ থেকে দেখেছিলাম। যুদ্ধ আসলে স্বাধীনের জন্য যে যুদ্ধ, সেটা আসলে একটা ভয়াবহ জিনিস, সেটা ছিনিয়ে আনতে খুব কষ্ট হয়। আমি আজকে এভাবেই শেষ করব, ডেকে নিচ্ছি ফরিদা ইয়াসমিনকে। আপনারা সবাই ভালো থাকুন। ফরিদা ইয়াসমিন, আপনি আছেন? ফরিদা আপা আচ্ছা, সম্ভবত নেই। আমার ফরিদা আপা কুসুম, ফিরে আসুন। ধন্যবাদ সোহানা, আমি আছি। আমি আসলে সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আর সোহানার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। একটা শিশুর চোখে দেখা সেই সময়ের বাংলাদেশের স্মৃতি, এটা কান্না শুনতে ভালো লাগে। কারণ শিশুদের মনে তো কোনো দেশ থাকে না, বিদ্বেষ, হিংসা কিছুই থাকে না। তারা নির্মল চোখে দেখে, নির্মল ভাবে সবকিছু ভাবে, সেই ভাবনাগুলো তুলে ধরলো। সোহানা, তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের সবাইকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বিজয় দিবসের ভালোবাসা। আজকে ক্রিসমাসের দিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমরা সুন্দর একটা দিন উপস্থিত হয়েছি। তো আমাকে বলা হয়েছে কবিতা আবৃত্তি করার জন্য। কবিতা আমি ভালোবাসি, কবিতার সাথে আমার একটা প্রেম, কিন্তু মাঝে মাঝে আমার গলা আমার সাথে খুব বিক্রি করে। মনে হয় যেন সে বলে আর কত, এবার তুমি থামো। তো সে ভাঙা ফ্যাসফেসে গলা নিয়ে আমি আজকে আবৃত্তি করব। শরীর যখন শাসন মানে না, তখন তো আসলে কিছু করা থাকে না, আমাদেরকে তো সেটা মেনে নিয়েই চলতে হয়। আমিও চলছি, মাঝে মাঝে ঠান্ডা লেগে আমার গলাটা ভেঙে মানে ফ্যাসফেসে হয়ে যায়। যাই হোক, তারপরেও সবার অনুরোধে, রিতার অনুরোধে আমি আজকে জয়েন করলাম। আর সবাইকে দেখবো একসাথে, সেই জন্য ঠিক আছে, আমি আবৃত্তি করছি। আমার খুব প্রিয় একজন কবি আল মাহমুদ, ওনার নিশিডাক কবিতাটি। নিশিডাক, তো জানি যে এই নিশিডাক উনি রচনা করেছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের উপরে, তার আহ্বানকে কেন্দ্র করে। সেই নিশিডাক কবিতাটাই আজকে আমি একটু আবৃত্তি করার চেষ্টা করছি। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এমন ভাঙা গলাটার জন্য। নিশিডাক, কবি আল মাহমুদ। তার আহ্বান ছিল নিশিডাকের শীষতলা তীব্র বাঁশির মতো। প্রতিটি মানুষের রক্তবাহী শিরায় আপন দিয়ে তা বাস্ত। নদীগুলো হিস হিস শব্দে অতিকায় সাপের মতো ফনা তুলে দাঁড়াতো। অরণ্যের পাখিরা ডাকাডাকি করে
পদ ভুলে উড়ে যেত সমুদ্রের দিকে। সে যখন বলল, ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো, ভাইরা আমার, ভেঙে যাওয়া পাখির ঝাঁক ভিড় করে নেমে এলো পৃথিবীর ডাঙায়। কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলো খোলা ময়দানে। এই আমি, নগণ্য এক মানুষ, দেখি আমার হাতের তালু ফুঁড়ে বেরিয়ে এসেছে এক আগুনের জিহবা। বলো, তোমার জন্যই কি আমরা হাতে নেই আগুন? নদীগুলোকে ফনা ধরতে শেখায়নি কি তোমার জন্য? শুধু তোমারই জন্য গাছে গাছে ফুলের বদলে ফুটিয়েছিলাম ফুলকি। আম গাছে গুচ্ছ গুচ্ছ ফলেছিল গ্রেনেড ফল, আর সবুজের ভেতর থেকে ফুৎকার দিয়ে বেরিয়ে এলো গন্ধকের ধোঁয়া। আহ, আমি এখন আর চোখ মেলতে পারছি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপা। আমি অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছি রেজা অনিরুদ্ধ ভাইকে। আমরা জানি উনি একটু প্রথম দিকে কথা বলার সময় একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। যাই হোক, রেজা ভাইকে এবার আমি কবিতা শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি। না, আমার মনে হয় যে শামসুন করুক, ফজিয়া ওটা শুনে নেই, তারপরে আমি আর কবিতা করি, আহ, সেটা ভালো হয় মনে হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের শামসুল ফজিয়া আপা, আপনি আছেন? হ্যাঁ, ওনাকে দেখতে পাচ্ছি। আপা আপনাকে হ্যাঁ, দেরি না থাকলে আমি করি, অসুবিধা নেই। হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ, উনি- ফজিয়া আপা আছেন। হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আম, আমি ভীষণ ভয় পাচ্ছি এত গুণীজনদের সামনে, আমি কি বলবো। তবে এই সোহানাপার সূত্রদের একটি কথা বলতে চাই, আমিও কিন্তু 71-এর প্রজন্ম। আমি সেজন্য অনেক অনেক গল্প আছে। আমার আমার গল্পটি আর বিশাল, মানে একটি যুদ্ধে, আহ, যেমন আমার এই আব্বার হাতে, আমি ছোট্ট এক শিশু, মানে কয়েকদিনের শিশু, আব্বার হাতে এই ছোট্ট শিশুটি নিয়ে লাইনে দাঁড় করেছিল মারার জন্য। তো এই যে গল্পগুলো আর কি শুনেছি, এটা এখন মনে হলে রক্ত গরম হয়ে যায় এখনো, আহ, কেমন যেন লাগে। যাই হোক, আমি এই গুণীজনদের সামনে আমার আমি তো আবৃত্তি পারি না, কিন্তু সবার অনুরোধে এই, একটু কবিতা পড়ার সাহস করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব পরিচিত কবিতা, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ থেকে পাঠ করছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, দর্শিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের ফুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন, জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ। চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি দর্শিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না।
রক্তের কাফনে মুড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ফৌজিয়া আপা। যে কি লিখে যান, তাদের অনুভূতি, মানে আবেগ অনুভূতি, তাদের পর্যবেক্ষণ, আমরা আসলে যুগের পর যুগ ওগুলার মনে হয় যে ওই ওয়ান পিস, বিমুগ্ধ those are করার just এক অদ্ভুত মেধা ছিল ওনাদের। আমরা বিমুগ্ধই হয়ে আছি। জি, রেজা ভাই, তাহলে এবার আপনি পড়েন, আপনি আবৃত্তি করেন, আপনি তো আবৃত্তি করবেন। জি, অনেক ভালো লাগলো সুমনের কবিতা, সবার ফরিদা শামসুন কবিতা শুনলাম। আসলে কবিতাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে। কবিতার যে একটি লাইন তো একটা মহাকাব্য হয়ে যায়, একটা উপন্যাস হয়ে যায়। যেভাবে সুমি বলছিলেন যে গান গাও, হ্যাঁ অবশ্যই, যখন একটা গান যখন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যখন ক্যাম্পে ক্যাম্পে ঘুরে মুক্তির ইয়েরা গেছে, অবশ্যই তাদের একজন হাজারজন হয়ে গেছে, তাদের উদ্বুদ্ধ হয়েছে। যাই হোক, আমি এই যে কথা না বলে কবিতাই তো আমাদের এখনো লাইভেও বাঁচিয়ে রেখেছেন, এই যে আমাদের সাথে আছেন, আমাদের কর্নারে বসে আছেন। তো আমি কবিতা যেটি পড়ছি সেটি গত বছর 16 ডিসেম্বরে লেখা হয়েছিল, 16 ডিসেম্বরেই লেখা হয়েছিল 24 সালে। কবিতার নাম বিজয় নিশান উঠবেই, বা কবি বা অকবি আমি নিজেই লিখেছিলাম। কবিতা পড়ছি। লেখা আছে বিজয়, প্রতিটি নদীর পলিমাটি কাদায়, লেখা আছে কলমি ফুলের সাদা বেগুনি পাপড়ির আভায়, সুন্দরবনের অযুত নিযুত গাছের পাতায়, আর কোটি জনতার হৃদয় খাতায়। সেই বিজয়ের সুর বাজে ত্রিতালে ধ্রুপদী ছন্দে, পদ্মা মেঘনা যমুনার ঢেবের তালে তালে, আর প্রতিটি মনের হৃদয় বিনায়। এ বিজয় এক দৃঢ় কঠিন প্রতিজ্ঞার, লক্ষ্য মিছিলে পেশিল তরুণের উড্ডীন ফেস্টুনে রচিত এক অশেষ মহাকাব্য। আর আকাশ বিদীর্ণ নভোযানের মতো উচ্চারিত স্লোগানের মুহুর্মুহ মুক্তির স্বাধীনতার শ্লোক। কবি চলে যায় অসীম আকাশে চিরতরে, শিখিয়ে যায় এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। তাই তো জেগে ওঠে মানুষ, ভিন্ন ভিন্ন করে ফ্যাসিবাদের ঘিন্ন আস্থা। 69 মুক্তির মিছিলে উচ্চারিত জয় বাংলা প্রকম্পিত করেছিল 10 দিক। 71 রণাঙ্গনের ইথারে ভেসে আছে দুর্নিবার আর চিরন্তন সকল মানুষের মনে। হীনমন্য স্বৈরাচার পিতার স্লিভলেস কোটের তল পকেট থেকে যেন তুলে এনে লটকে রেখেছিল বাহারি জামদানির রঙিন আঁচলে। না, এ বিজয় পদ্মা ইছামতি সুরমা মহানন্দার, এ বিজয় চরণ বিলের সোনালী ধানে রক্তিম বিকিরণের উজ্জ্বল আভা। কৃষকের, শ্রমিকের, ছাত্র জনতার পুণ্য মহিমায় প্রাণিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ অগণিত বীর সন্তান মুক্তিযোদ্ধার অভয় ললাটে আঁকা মহান বিজয়। দেশমাতা ভেবো না, প্রজন্ম জেগে আছে, পলাশ শিমুল জেগে আছে। মৌলবাদের অভিশপ্ত হাত ভেঙে যাবে, সাম্প্রদায়িকতার ধাতব ত্রিশূল চুরমার হবে। যুদ্ধ থামেনি, যুদ্ধ থামে না, জীবন যতবার যুদ্ধও ততবার। বিজয় রক্ষায় আবৃত্তিকারের কণ্ঠে উচ্চারিত হবে নতুন মুক্তির কবিতা। নৃত্যের তালে তালে জেগে উঠবে মানুষ, দোয়েলের কোয়েলের মতো গেয়ে যাবে গান। জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কাঁধে পিতার নির্ভরতার ছোঁয়া, অগ্রজের অভয় এগিয়ে চলার প্রেরণা, মায়ের বিশ্বাস ভরা স্নেহ চুম্বন, আর পিয়ার উষ্ণ আলিঙ্গনের প্রাণময় শক্তিতে যুদ্ধে যাবার প্রস্তুতি।
বন্ধুবর, যুদ্ধ থামেনি, যুদ্ধ বারবার। আমার আকাশে সকল কালো মেঘ সরিয়ে সরিয়ে উড়বে লাল সবুজের বিজয় পতাকা, উড়বে, উড়বেই। চমৎকার রেজা ভাই, চমৎকার। অসংখ্য ধন্যবাদ। যত যতদিন জীবন ততদিন সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম শেষ হয় না, শেষ হবে না। ধন্যবাদ রেজা ভাই। এবার কবিতা দিলাওয়ার আপার কাছ থেকে শুনি কবিতা। এই আমি যে কবিতাটি পড়ব বলে ঠিক করেছি, এটার কারণটা হচ্ছে আমার ভাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের পরিবারের বড় ছেলে। যুদ্ধে যেয়ে আমার ভাই যখন আমাদের বিজয় এসেছে, সবাই ফিরে এসেছেন, আমার ভাইয়ের বন্ধুরা যারা আমাদের বাড়িতে থেকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আমার মা তাদের জন্যে আহ রান্না করতেন, খাওয়াতেন, একসাথে বড় ডেকচিতে রান্না হতো। তারপর একটা সময় আমাদেরকে গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়িতে আহ পালিয়ে যেতে হয়েছিল। সেই জায়গাটিতে আমার মা যে আমার বড় বড় বোনদেরকে নিয়ে, সেই স্মৃতিগুলো আমার এখনো মনে আছে। পালিয়ে যেতেন, ডোবার মধ্যে তাদেরকে ডুবিয়ে রাখতেন যে আর্মি আসছে, আম, বোনদেরকে নিয়ে, যে তার সেই চিন্তা। এবং যখন ফিরে এলাম, ফিরে আসার পরে যখন দেশ বাংলাদেশ হয়েছে, আমার একের পর এক আমার ভাইয়ের বন্ধুরা ফিরে আসছে, কিন্তু আমার ভাই তখনো ফিরছে না। আমি আমার মায়ের যে যন্ত্রণা দেখেছি সেই সময়টাতে, অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো আমার লোমগুলো সব, মানে লোমকূপগুলো সব শিরশির করে ওঠে। আমার এখনো ভাবলে আমার খুব কষ্ট হয় যে এক একটা যুবককে, এক একটা মুক্তিযোদ্ধাকে যে কষ্টের মধ্যে দিয়ে এবং পরিবারকে যে আত্মত্যাগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার ভাই ফিরে এসেছিলেন, কিন্তু ওই যে সময়টুকু, এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথাটুকু মনে করেই আমি এই কবিতাটা শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। কনসেন্ট্রেশন ক্যাম্প, এটিও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁট জোড়া লালার রক্তে একাকার হলো। জিভ নাড়াতে দুটো ভাঙা দাঁত ছড়ে পড়লো কংক্রিটে। মা, মা গো, চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টস টসে আঙুরের মতো ফোসকা তুলতে লাগলো। দ্বিতীয় লাঠিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারল না, তাকে চিৎ করা হলো। পেটের উপরে উঠে এলো 2 জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে পাকস্থলীর কষ্টের কথা বলেছিল, বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল, বুঝি সে কারণে ফরফর করে টেনে ছিঁড়ে দেওয়া হলো তার শার্ট। প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বিভৎস। তার হাত দুটো মুষ্টিবদ্ধ, যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেঁটেছে, বিলিয়েছে লিফলেট। লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত। তার 10টি আঙুল
যে আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল। যে আঙুলে ছুঁয়েছে সে সাম্য মন্ত্রে দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার। বাটখারা দিয়ে সে আঙুল পেশা হলো, সেই জীবন্ত আঙুল মানুষের জীবন্ত উপমা। লোহার সারাশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং! সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। আর থ্যাতলানো একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। আমাদের এই যুদ্ধ কিন্তু শেষ হয়নি। তবু বিজয় দিবসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। যারা সাথে ছিলেন, যাদের কবিতা শুনলাম এবং আলোচনায় ছিলেন, এবং প্রথম আলোর উত্তর আমেরিকার এই পুরো টিমটাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শেষের দিকে এসে খুব আবেগ আপ্লুত হয়ে পড়লাম আমরা সবাই। এত সুন্দর একটা কবিতা, মানে এত সুন্দর করে পাঠ করলেন, এমন মর্মান্তিক একটা লেখা, যেটা শোনার পর আসলে সবাই কিছু সময়ের জন্য আসলে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম আর কি। ধন্যবাদ সবাইকে, আজকে যারা ছিলেন আমাদের সাথে কবিতা এবং আলোচনায়, যারা এতক্ষণ ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোহানা আপা, আর কি কিছু আছে আমাদের, নাকি শেষ হবে এবার? অনেক ধন্যবাদ সুমি। বিজয়ের এই মাসে কবিতা যেন আমাদের প্রাণের স্পন্দন হয়ে ধরা দিল। বিশেষ করে তুমি যেভাবে পরিচালনা করলেন এবং সবাই বললেন এখানে ৭১-এর সেই উত্তাল দিনগুলোতে কবিরা যে দ্রোহের বীজ বপন করেছিল, আজ প্রবাসের মাটিতে বসেও কিন্তু আমরা সেই আবেগে শিউরে উঠছি বারবার। আমি নিশ্চিত যে আজকের এই কবিতার যারা পড়লেন, কারো নিজের লেখা কবিতা, কেউ অন্যের কবিতা পড়েছেন, তাদের এই কবিতার মালাটা আমাদের দর্শকদের নিয়ে যাবে সেই ৭১-এর রক্তমাখা দিনগুলোতে। যেখানে শুধু হারাবার বেদনা ছিল না, প্রাপ্তিও ছিল। সেই আনন্দেতেও মনে হয় আমরা চলে গেলাম। তো এবারে আমি যেই কুলসুম আক্তার সুমি এই অংশটা সঞ্চালনা করেছেন, আমি কিন্তু তাকেই এখন ধরবো এখানে কিছু বলার জন্য। সুমি, অবশ্যই। অনুষ্ঠানও প্রায় শেষের শেষের দিকে। দিকে অবশ্যই। সেজন্য যারা সুমিকে ছাড়বো আছেন না, এইখানে এখনই একটু ধরবো। আরেকটু থাকেন 5টা মিনিট। 5টা মিনিট, হ্যাঁ আমরা সেটাই। আসলে, হ্যাঁ, আমাকে আপনি বলেছেন, আমি আসলে কি, আমি কিছু বলবো, মানে আমি তো কথা বলেছি কিছুটা, কিন্তু সুমি একটা কবিতা এখানে পাঠ করেন। আমাদের এখানে সবচেয়ে বেশি চুপচাপ ছিলেন রীতা আপা। রীতা আপা আমাদেরকে কবিতা পড়ে শোনাতে পারেন, সেটা ভালো হয়। কি বলেন? কবিতা দিলওয়ার আপা, ফৌজিয়া আপা, সবাই বলেন। আমি তো হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো হ্যাঁ, শোনার জন্যই বসে আছি। আমরা শুনবো, আমরা রীতা আপার কবিতা শুনবো। আমরা মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে চলে গেছি, সেই দোষারোপের রাজনীতি যে টার্ন করে না, যে এই দল ওই দলকে, ওই দল ওই দলকে। তো এখানে আমি দেখছি যে সোহানা নাজনীন সুমিকে ফাঁসাতে চাচ্ছেন, সুমি এসবিতাকে ফাঁসাতে চাচ্ছেন। তো আমি আসলে কাকে ফাঁসাবো? আমি তো নিরীহ মানুষ। প্রতিশোধের রাজনীতি। প্রতিশোধের রাজনীতি এখানে আমরা দেখছি। আসলে কবিতা পাঠ করা, আবৃত্তি করা দুই জিনিস। লেখা এক জিনিস, বুঝতে পারা এক জিনিস। এটাকে পাঠ করা কিংবা আবৃত্তি করা, ওই দুটো আলাদা শিল্প। সব শিল্প যদি একজনের ভেতরেই থাকে তাহলে তো মানে ঈশ্বরকে আর আমাদের স্মরণ করার কোনো দরকারই পড়ে না, তাই না? তো সেই কারণেই তো
আমাদের আল্লাহ আমাদের মধ্যে কিছু না কিছু ঘাটতি রেখে দেন। তো আমার মধ্যে সেই ঘাটতিটা আছে যে একটা কবিতা পাঠ করা কিংবা পড়া কিংবা আবৃত্তি তো দূরের কথা, সেটা আমার জন্য পড়াটা কঠিন হয়ে যায়। আমি নিজের যে আবেগটা দিয়ে আমি কলম ধরি, পড়তে গেলে আমার মনে হয় যে মানে এটা আমি একেবারেই খুব বাজে হয়। তো আপনাদের কবিতা আসলে আমি শুনি, আপনারা যারা কবিতা পড়েন, আপনাদের কবিতা আমি শুনি, আপনারা যারা আবৃত্তি করেন আপনাদের গুলো আমি শুনি, আপনাদের উচ্চারণ কিংবা শব্দ বাক্যের কোথায় থামতে হয়, কোথায় ধাক্কা দিতে হয়, কোন জায়গায় হুইসেল বাজাইতে হয়, কোথায় ধীর গতিতে যেতে হয়, মানে পুরো একটা ট্রেন যাত্রা আর কি। তো এগুলো এখন আমি শিখছি, তাদের দেখে দেখে শিখে আমি কবিতাটা আসলে পাঠ করার মতো আমার আজকে কিছু নাই। তো আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমি শুধু বলবো যে আমাদের ইব্রাহিম চৌধুরী আসলে যুক্ত হতে পারেননি, তিনি অনেক কাজে ব্যস্ত থাকেন, কিন্তু উনি আপনাদের সবাইকে এখানে ধন্যবাদ জানিয়েছেন যারা আজকে যুক্ত হয়েছেন এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে যারা আমাদের সাথে আছেন। আমাদের সেলিনা উদ্দিন আপা, রেজা অনিরুদ্ধ ভাই, আমাদের কবিতা দিলুর আপা, শামসুন ফুজিয়া, সুমন শামসুদ্দিন, আশরাফ হাসান, আমাদের সুমি, ফরিদা আপা, সোহানা নাজনীন, যারাই এসেছে। আমাদের শেলি জামান খান আসার কথা ছিল, উনি কোনো একটা কারণবশত আসতে পারেনি। আমাদের ডক্টর সজল আশফাক আসার কথা ছিল, উনিও আজকে ক্রিসমাসের কারণে একটু আটকা পড়ে গেছেন। তো এখানে যারাই এসেছেন আমাদের সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা এখানে অনেকেই খুব প্রফেশনাল, উপস্থাপনায়, পরিচালনায় কিংবা কবিতা পাঠে, সেই ক্ষেত্রে আমি একেবারেই খুবই ক্ষুদে একজন মানুষ। তারপর আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে অনেকটা সময় দিয়েছেন, তো এটা অনেক কিছু। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সোহানা নাজনীন, আপনাকে আমি আরো 5 মিনিট দিতে পারি যদি আপনি কারো কাছ থেকে কিছু জানতে চান। অবশ্যই আমরা না, কুসুমিতা সুমির কাছেই ফেরত যাই 2 আচ্ছা, মিনিটের জন্য। আমি বুঝতে পারছি যে সোহানা নাজনীন আমাকে কিছুতেই ছাড়বেন না। ঠিক আছে, আমি আমি খুব খুব সম্প্রতি লেখা, আমার নিজের লেখা একটা জাস্ট কয়েকটা লাইন একটু পড়ে শোনাচ্ছি। কবিতা দিলাওয়ার কিংবা রেজা অনিরুদ্ধ, সুমন শামসুদ্দিনের মতো আবৃত্তিকারদের সামনে পড়তেও ভয় হয়। তো যাই হোক, সেই ভয় নিয়েই আমি পড়ছি অল্প কয়েকটা লাইন। লেখাটা শিরোনামও ডিসেম্বর, ডিসেম্বর নিয়েই লেখা, এই কয়দিন আগের লেখা। লেখাটা এইটুকুই পড়ছি। অনেকখানি বলার পরেও অনেকখানি বাকি থেকে যায়। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি লেখা হয় না এক কথায়। কত জনের কত বলা, কত ভাবে বলা অভিন্ন গল্প, কিংবা ভিন্ন গল্পের অভিন্ন পরিণাম, কত ভাবে শোনা, কত রকম লেখা, কত সংযোজন, সংশোধন, বিয়োজন, তথ্য, তত্ত্ব, প্রমাণ, তারপর তারও বহু পর স্বীকৃতি হয়তো। তবু বিতর্ক আসে, কুতর্ক আসে, সে তো জীবনের অপরিহার্য অংশ। আছে, ছিল, থাকবেই। শাশ্বত বলে পৃথিবীতে খুব বেশি কিছু নেই। আমিও নড়ে উঠি বারবার, স্থির হবার প্রবল বাসনা টালমাটাল হয়। চেনা পৃথিবী, চেনা সম্ভাবনা মুছে যায়, ভুলে ভরে যায় অন্তর্গত সত্য, জাজ্জল্যমান দৃশ্য। নিজের চোখ সাক্ষ্য দেয় অস্তিত্বের বিরুদ্ধে। আচানক লাগে, বোধ করি ভীষণ অসহায়। তবু স্পষ্ট আলো আঁধারের সীমারেখা, তবু স্পষ্ট 71 ডিসেম্বর। ধন্যবাদ। বাহ, অনেক চমৎকার। ধন্যবাদ। চমৎকার। সুমি নাকি পড়তে পারে না, আমি তো মনে হলো সেটাই। যে আচ্ছা, ভালো, সুমন খুব শামসুদ্দিন চমৎকার। তো শুধু হৃদয়ে বাংলাদেশ না, উনি তো মস্তিষ্ক এবং মননেও বাংলাদেশ নিয়ে বসে আছেন। পিছনে বাংলাদেশের মানচিত্র, কোথায় তিনি? এই যে আছেন আমাদের সাইডে। হ্যাঁ, সুমন আছি। শামসুদ্দিন, আসেন আপনি সামনে। আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটে আমি একটা কবিতাই পড়ি। হুম হুম। এটা আমার লেখা একটা কবিতা পড়ি। কবিতাটির নাম হচ্ছে বিজয় হর্ষ। বজ্রকণ্ঠে জেগে উঠল রক্তকমল, মোহনিদ্রা ভেঙে বৃত্তাকারে মুষ্টিবদ্ধ হলো সবুজ বদ্বীপের মধ্যবর্তী অন্তর্লীনে। তারপর শুরু হলো
গাংচিলেদের কুচকাওয়াজ। জয়দীপ্ত গর্বে শুরু হলো শোভাযাত্রা। তারপর দিনে দিনে চেতনার শানিত সূর্যালোকে মন বিহঙ্গ খুঁজে পেল মহেশখালীর বাঁক। বাঁশখালী আর চিত্রা জলে বিজয় রবির মুক্তালোকের ঝিকিমিকি। সরুচঞ্চু গঙ্গা কৈতর রমণ করে স্নানানন্দ। ছায়ানটের গাঢ় হাস্য প্রণয় রেণু ঠোঁটে ব্যাকুল দোয়েলের বিউভলতা। তৃণশ্যামল জমিনের বুকে অঙ্কিত মানচিত্রের হলুদাভ প্রভা। আর স্বস্তির আঙিনায় নির্বিঘ্নে ওড়ে একটা লাল প্রজাপতি। নিঃস্ব পর্ণ কুটিরের চাতালে চন্দ্রাতপের মায়াবী আভায় উঁকি দেয় আশা জাগানিয়া এক অনাগত ভবিষ্যৎ। দিগন্তহীন আকাশের বুকে সোনালি চিলের ডানায় ভর করে ভেসে বেড়ায় বিজয় হর্ষ। ধন্যবাদ। চমৎকার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুমন সুমন শামসুদ্দিন। শামসুদ্দিন, অনেক অনেক ধন্যবাদ। এবার আচ্ছা, আমরা বিদায় নিব নাকি? হ্যাঁ আমি হ্যাঁ 2 মিনিট চেয়ে নিচ্ছি। রিতাকে আমাদের আসলে সেলিনা উদ্দিন ছাড়বো আপা কি না। আছেন না কি? আমি রিতাকে কিন্তু ছাড়বো না। হ্যাঁ, রিতাকে কেন ছাড়বো না? কারণ রিতা এত সুন্দর একটা কবিতা লিখে কখনোই পার পেতে পারবে না। আমি পড়ছি সেই নামহীন কবিতাটা, যদি আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়। অবশ্যই। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, 2 মিনিট, বেশি রাত করাবো না। রিতা আমরা লিখেছে, শুনতে কোথায় চাই। পালাবে ও? এই কবিতা লিখেও কোথায় পালাবে আমি তো বুঝতে পারছি না। আমি আবার কবে কোথায় কি লিখলাম? সেই তো, এই কি সেই দেশ যেখানে সত্যের জবান খুলে দিলেই হাদির মগজ পিষ্ট হয় ঘাতকের বুলেটে। রক্তে ভেজে মাটি আর শানিত কৃপানে রচিত হয় বিচারের এক অভিনব পাণ্ডুলিপি। এ ভূমি কি আমার তবে, যেখানে দীপু দাসের দগ্ধ নশ্বরতা ধর্মীয় উন্মাদনার যুবকাষ্টে অর্পিত হয়, বীভৎস অগ্নিশিখায় যেখানে মানুষ হওয়ার আগে চেনা হয় বর্ণের ছক, আর মনুষ্যত্ব ভস্মীভূত হয় অন্ধকারাচ্ছন্ন আদিম নেশায়। আমি তো সেই অন্ধকার নগরীর নাগরিক হতে আসিনি। আমি আসিনি পিশাচের জয়ধ্বনিতে করতালির মন্ত্র পড়তে। আমি আসিনি দিল্লির আধিপত্যে মেরুদণ্ড বিকিয়ে দিতে, কিংবা কোনো সাম্রাজ্যবাদী জুতোর তলায় নত যেন দাসত্বের স্তবগান করতে। যে দেশের বায়ুমণ্ডলে প্রবাহমান দগ্ধ নগরীর বিভঙ্গি খান, যে দেশে প্রশ্ন তুললেই নেমে আসে আধার অনন্ত, যে দেশে সত্যের কণ্ঠরোধ করাই হলো পরম ধর্ম, সে দেশ আমার নয়। সে মানচিত্র আমি চিনি না। পররাষ্ট্রের নীল নকশায় যেখানে রাষ্ট্রের সীমানা নির্ধারিত হয়, গোপন বারান্দায় স্বাধীনতার সংজ্ঞা পাল্টায় ক্ষণে ক্ষণে, স্বদেশ প্রেম যেখানে পণ্য মাত্র, ধূর্ত বণিকের হাটে বিকৃত আমি আসিনি হতে সেই শৃঙ্খলিত ভূখণ্ডের এক নগণ্য অবশিষ্টাংশ। আমি ঘৃণা করি সেই আপোষ যা আমাকে পতাকাকে করে বিশ্ব অম্লান। আমি ধিক্কার দেই সেই মসনদকে যা বিদেশি পাদুকা লেহনে পারদর্শী। বরং আমি বক্ষে ধারণ করি সীমান্তের সেই বিদীর্ণ কাঁটাতারে যেখানে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে এক লুণ্ঠিত ভূগোলের আর্তনাদ। আমি বিদীর্ণ কলিজায় আগলে রাখি হাদির সেই চূর্ণ বিচূর্ণ মগজ যা একক স্পর্ধায় কাঁপিয়ে দিয়েছে এক পরশক্তির সুদৃঢ় ভিত। আমি সাক্ষী রইলাম সেই স্পর্ধার যা আজও ঘাতকের চোখে চোখ রেখে লড়ে। ঘোষণা করছি আজ, রক্তের তৃষার মত্ত সেই প্রসূর কোনো স্বদেশ নাই। ঘাতকের নেই কোনো বংশ পরিচয়, নেই কোনো পবিত্র উপাসনালয়। যদি রাজপথে আজও বিকীর্ণ হয় হাদির মগজ কিংবা দীপুর ভস্মরাশি, তবে জেনে রাখো, তোমাদের ওই মেকি স্বৈর স্থবিরতায় আমার কোনো রুচি নেই। আমি বরং এই মৃতপ্রায় দেশে এক স্পর্ধিত বিদ্রোহী যাযাবর, শুধু তোমাদের ওই দালালি আর দাসত্বের নর্দমায় আমি আজন্ম এক নগ্ন অকুত ভয় অমান্যকারী। কোনো প্রস্তুতি ছাড়াই কবিতাটা দারুণ। পড়লাম। কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। আমি এটা পড়ার জন্য চেষ্টা অসাধারণ। করেছিলাম, কবিতাটি স্ক্যান করতে পারিনি এখনো। থ্যাংক ইউ খুব আসলে সুন্দর ওই কবিতা।
অসম্ভব ফেসবুক সুন্দর টাইমলাইন কবিতা। এটা থেকে। লিখে পালানো যাবে না। চমৎকার কবিতা। আমি হ্যাঁ, সবার এটা কাছ থেকে এটা ফেসবুক টাইমলাইন থেকে সোহানা নাজনীন চুরি করেছেন। যাই হোক, আসলে এই যে না, ফেসবুক লাইভ থেকে ফেসবুক থেকে ওটা চুরি বলে না। যদি নিজের ধন্যবাদ নামে আমাকে টাইমলাইন থেকে। লিখতো সাপোর্ট দেওয়ার জন্য তাহলে রেজা নিজের ভাই। নামে যদি লিখতো তাহলে চুরি বলা যেত। সেটাই, হ্যাঁ, অন্য নামে তো লেখেনি। ওই না, যাই আমার হ্যাঁ, খুব তো ভালো আমাদের লাগলো অনুষ্ঠানে কিন্তু আজকের আমাদের সময় শেষ। অনুষ্ঠানটা। আমরা শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, শেষ করব। কে শেষ সবাই যেতে করবেন? ভালো চাই, শুরু করি। যেতে আমরা চাই যেন এবার। নিজেদেরকে সেইভাবে হ্যাঁ, দেশকে অবশ্যই। বাঁচতে আমরা চেষ্টা করতে পারি। আমরা যেন আমাদের প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে আমাদেরকে তুলে ধরতে পারি। এই আশা আমাদের সবার বুকে থাক, সবার মনে থাক। আমরা যেন দেশকে আরো ভালোবাসতে পারি। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এবং দেখবেন। সবাইকে ধন্যবাদ। প্রথম আলো নর্থ আমেরিকা, রিতা, সোহানা, সুমি, কবিতা, আশরাফ হাসান, শামসুদ্দিন সুমন, শামসুন ফুজিয়া, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ রেজা ধন্যবাদ, ভাই। অসংখ্য ধন্যবাদ রেজা ভাই। সবাইকে ধন্যবাদ। প্রিয় আমরা দর্শক, তাহলে বিদায় নিচ্ছি। আজকের মতো আমাদের সাপ্তাহিক আয়োজন টক অফ দ্য উইক এখানে সমাপ্ত করা হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রথম আলো উত্তর আমেরিকার সাথেই থাকুন। বিজয়ের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির হৃদয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এইচবি রিতাকে বিজয় মাসের চমৎকার একটি আয়োজনের জন্য। শুভরাত্রি।